থেকে সৃজনশীল আসলে গুরুত্বপূর্ণ যেটা আসবে সেটা হচ্ছে দুইটা টপিক। একটা হচ্ছে পরমাণুর মডেল, সেটা হচ্ছে বোর আর রাদারফোর্ড, আর একটা হচ্ছে মৌলের আপেক্ষিক ভর নির্ণয় করা। ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এই পুরাটা মিলে হচ্ছে একটা পরমাণু। এই পুরাটা কি একটা, এই যে ভর মানে কি, তাহলে কি বুঝবো, ভর সংক্ষেপে এ। এটা দ্বারা কি হবে তোমার, কেন্দ্রে কি কি থাকে, প্রোটন আর নিউট্রন। প্রোটনকে কি দ্বারা প্রকাশ করলাম এখানে, জেড দ্বারা, প্লাস হচ্ছে নিউট্রন। নিউটন কি, অ্যান্সার। স্বল্পকণা কি হয়, এই সোনার পাত ভেদ করে ওই পাশে চলে যায় এবং এখানে হচ্ছে বিভিন্ন এক তৈরি হয়, মানে আলোক রশ্মি তৈরি হয়। আর কিছু কিছু খুব কম সংখ্যক কি হয়, মানে এই যে কিংবা বেঁকে যায়, আর খুবই কম ক্ষুদ্র সংখ্যক যেই পদে যায় সেই পদে ফেরত আসে। তো তিনি এন, কখনোই এরা সম্ভব নয়, ঠিক আছে। এল আর এন কখনো সমান হবে না, অবশ্যই এল ইজ লেস দেন এন হতে হবে, ঠিক আছে। 0 মানে হচ্ছে এস, 1 মানে হচ্ছে পি, 2 মানে হচ্ছে ডি এবং 3 মানে হচ্ছে। আসসালামু আলাইকুম। তো এসএসসি পরীক্ষার্থী যারা এবার পরীক্ষা দিতে 26 সালে তোমরা, তো তোমাদের জন্য রসায়নের গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি। তো তোমাদের আজকে ক্লাসটা হবে হচ্ছে পদার্থের গঠন। আমি এখানে লিখে রাখছি পদার্থের গঠন, এটা হচ্ছে তোমাদের 3 নম্বর চ্যাপ্টার। তো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে কয়েকটা চ্যাপ্টার, তার মধ্যে এটা একটা। তো আমরা আগের অধ্যায়ে পড়া ছিল এরকম যে পদার্থের অবস্থা। তো আমরা পদার্থ পড়ছিলাম, ওখানে পদার্থের কিরকম অবস্থা হয়, কঠিন, তরল, বায়বীয়, আরো একটা স্পেশাল মানে হচ্ছে অবস্থা আছে প্লাজমা। তো এরকম আমরা গত অধ্যায়ে আলোচনা করেছিলাম, মানে পড়াশোনা করা আছে আর কি আমাদের। আর আমরা এই অধ্যায়ে জানবো হচ্ছে পদার্থের মানে গঠন, পদার্থটা কি দিয়ে গঠিত হচ্ছে, পদার্থর আসলে একক কি, এইগুলো আর কি। তো আমরা পদার্থকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে প্রথমত হচ্ছে যৌগিক পদার্থ। আচ্ছা, পদার্থ কি? পদার্থ হচ্ছে যার যার কি আছে, যার নির্দিষ্ট ভর এবং তাই না? তাহলে পদার্থ কি, যার নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করতে পারে, সেটাই হচ্ছে পদার্থ। এখন পদার্থ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। তো দেখো, তাহলে পদার্থ কয় প্রকার, একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। এখন মৌলিক পদার্থ কি আর যৌগিক পদার্থ কি, তো তোমরা এই দুইটা শব্দের সাথে আগে থেকে মনে হয় সম্পর্কিত আছে। তো মৌলিক মানে কি, যে এমন একটা পদার্থ বা এমন একটা যে কোনো একটা মৌলিক জিনিস, যে যাকে ভাঙলে ওইটা ছাড়া বা যাকে বিশ্লেষণ করলে ওই নির্দিষ্ট পদার্থ, ওই নির্দিষ্ট জিনিস ছাড়া অন্য কোনো জিনিস পাওয়া যাবে না, সেটা হচ্ছে কি মৌলিক জিনিস। তো আর আমরা পড়ছি যেহেতু পদার্থ, তাহলে যে পদার্থকে ভাঙলে ওই নির্দিষ্ট পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটা হচ্ছে কি মৌলিক পদার্থ। তাহলে এটা কি হবে, যে তাহলে যে পদার্থকে ভাঙলে ওই নির্দিষ্ট পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, এই, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের মৌলিক পদার্থের সংজ্ঞা। তাহলে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, সেটাই হচ্ছে আমাদের মৌলিক পদার্থ। আর যৌগিক কি ছিল, জাস্ট এর বিপরীত, যে হ্যাঁ, যে আমি একটা পদার্থকে ভাঙবো ঠিকই আছে, ভাঙার ফলে কি হবে, সেখানে ওই পদার্থ ছাড়াও আরো অন্যান্য পদার্থ কি করবে, থাকবে, তাই না? অথবা আমরা রিভার্সটাও করতে পারি, যে দুই বা দুইয়ের অধিক আলাদা আলাদা পরমাণু, অণু, আচ্ছা ওটা আমি না বলি, যেহেতু আমরা পদার্থ নিয়ে বলছি, যেই পদার্থকে ভাঙলে
অধিক কি পাওয়া যায়, মৌলিক পদার্থ পাওয়া যায়। পাওয়া যায়। আচ্ছা দেখো, তাহলে যে পদার্থকে ভাঙলে 2 বা 2 এর অধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে। আমরা মৌলিক মানে কি বুঝলাম, যেটাকে ভাঙলে ওইটা ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়াই যাবে না। আর যৌগিক কি করলাম, তাহলে ওইটাকে ভাঙবো, হ্যাঁ একটা পদার্থকে ভাঙলে 2 বা 2 এর অধিক আমরা কি পাবো, মৌলিক পদার্থ পাবো। তো এটাকে আমি যদি এভাবে লিখতে পারি যে আমরা অবশ্যই কিছু কিছু মৌলের নাম জানি, যেমন হচ্ছে সোডিয়াম, ক্লোরিন, তারপর হচ্ছে আয়রন, এগুলো হচ্ছে ইত্যাদি মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থের নাম যদি বলি তাহলে কি আসবে, কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে আমি অক্সিজেনকে এভাবে লিখতে পারি ওটো আকারে। আসলে এটা ওটো না লিখে আমি অন্য কিছু লিখি, যেমন হচ্ছে অ্যামোনিয়াম, এরকম আরো আছে, সোডিয়াম, ক্লোরাইড, এগুলো হচ্ছে আমাদের যৌগিক পদার্থ। এগুলোকে ভাঙলে কি পাওয়া যায়, যে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। যেমন এই যে এখানে কার্বন ডাই, কার্বন, অক্সিজেন, অক্সিজেন, দেখো মানে 3টা মৌলিক পদার্থ পাওয়া গেছে, তাই না? আবার এই যে এখানে ভাঙলে কি পাওয়া যাবে, যে নাইট্রোজেন একটা মৌলিক পদার্থ, এই যে হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন মৌলিক পদার্থ পাওয়া যাচ্ছে। তো এইভাবে আমরা যে পদার্থগুলোকে ভাঙলে হচ্ছে একাধিক কিভাবে মৌলিক পদার্থ পাবো, সেটা হচ্ছে যৌগিক পদার্থ। আর যে পদার্থকে ভাঙলে জাস্ট একটা মানে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাবো না, সেটা হচ্ছে যৌগিক। তাহলে আমাদের পদার্থের এই 2টা প্রকার পড়া শেষ। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক মনে রাখবো পদার্থ সম্পর্কে। তো আমরা জানি, দেখো এখন পর্যন্ত পদার্থ, কতগুলো পদার্থ আমরা মানে আমাদের পর্যায় সারণীতে আছে, সেটা হচ্ছে 118, ঠিক তাই না? এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা তথ্য। তো এই 118টি আমাদের পেরিওডিক টেবিল বা পর্যায় সারণীতে 118টি মৌল আছে, মৌলিক পদার্থ আর কি। তো এর মধ্যে আসলে কয়টা প্রকৃতিতে পাওয়া যায় আর কয়টা অথবা নিজে আমরা কৃত্রিমভাবে তৈরি করতেছি, এরকম একটা মানে আঁক আছে। তো হচ্ছে 98, এটা কি পাওয়া যায়, প্রকৃতিতে পাওয়া যায়। এটা হচ্ছে প্রাকৃতিক। আর তোমার হচ্ছে বাদ বাকি কয়টা, 20টা, এটা হচ্ছে কৃত্রিম। এই তাই না? আমার হচ্ছে এই কটা। এখন আরো আমি যদি বলি যে হচ্ছে আমাদের মানব শরীরে, আমাদের শরীরটা থেকে বিভিন্ন রাসায়নিক আর বিভিন্ন মৌলিক পদার্থ দিয়ে এটা গঠিত। তো আমাদের মানব শরীরে 26 ধরনের মৌলিক পদার্থ রয়েছে, তাই না? মৌলিক পদার্থ রয়েছে আর কি। আছে এই যেগুলা কিছু হচ্ছে আমাদের মানে বেসিক মানে আমাদের পদার্থ সম্পর্কে, আমাদের কিরকম মৌলিক পদার্থ আছে সেগুলো আসলে কয়টি আমরা প্রকৃতিতে পাইছিলাম। তো এই যে 98টি হচ্ছে প্রাকৃতিতে আমরা পাইছিলাম। প্রাকৃতি মানে কি, আমাদের আশেপাশে পরিবেশে। আর এই 20টি এটা হচ্ছে কৃত্রিম ভাবে ল্যাবে তৈরি করা হয়েছিল। আর আমাদের মানব শরীরকে আমরা যদি বিশ্লেষণ করি, তো সেখানে 26টি হচ্ছে মৌলিক পদার্থ পাওয়া যায়। আর মৌলিক পদার্থ মানে বুঝতে হবে যে প্রত্যেকটি পদার্থ, মনে করে যে আমি দেখতেছি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, তারপর হচ্ছে বেরিলিয়াম, এই যে প্রত্যেকটা এরা হচ্ছে কি আমাদের এক একটা মৌলিক পদার্থ, এবং এদের ধর্ম এবং এদের হচ্ছে বৈশিষ্ট্যগুলো কি হয়, একটু আলাদা আলাদা হয়। তো এই আর কি, প্রত্যেকটি ভিন্ন ধর্ম আর বৈশিষ্ট্য। আচ্ছা, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পরমাণু আর হচ্ছে অণু। ঠিক আছে, তো দেখো পরমাণু কি আর অণু কি, প্রথমে আমি লিখি হচ্ছে পরমাণু। আচ্ছা, পরমাণু কি, যে আমরা সকলে জানি যে আমরা হয়তোবা শুনেওছি এরকম একটা শব্দ পরমাণু। তো পরমাণু হচ্ছে অ্যাটম, নাম শুনছে হয়তোবা। তো পরমাণু হচ্ছে কোন একটা পদার্থের মৌলিক অবস্থা। ঠিক আছে, যে পরমাণু হচ্ছে খুবই ক্ষুদ্র একটা পদার্থে কি ক্ষুদ্র একটা পোরশন বা ক্ষুদ্র একটা অংশ। তাহলে পরমাণু হলো কোন পদার্থের ক্ষুদ্রতম একক।
বললাম? পরমাণু হচ্ছে কোনো পদার্থের ক্ষুদ্রতম একক। এখন এই পরমাণু কি করে? আসলে পরমাণুর ভিতরে কোনো একটা মানে মানে মৌলের অবস্থান বা গুণাগুণ বর্ণনা করে। তো পরমাণুর ভিতরে কি থাকে? এই পরমাণুর ভিতরে থাকে হচ্ছে মৌলিক গুণাবলী। তো আমরা কোন একটা মানে বস্তুতে বলিতে হ্যাঁ মানে মৌলিক পদার্থ, তাই না? যেমন আগে আমরা মৌলিক পদার্থ কি, তাকে ভাঙলে আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। তো সেই মৌলিক পদার্থ কিন্তু একটা হচ্ছে পরমাণু। যে পরমাণু কোনো একটা পদার্থের ক্ষুদ্রতম একক, আর এই ক্ষুদ্রতম এককের ভিতরে আমাদের মৌলিক পদার্থের গুণাবলীগুলো মানে অবস্থান করবে বা বিরাজ করে। আর অনুটা কি? তো অণু হচ্ছে, আমি পরমাণু একটা মানে উদাহরণ দিই, এক্সাম্পল, যেমন হচ্ছে এই যে ফ্লোরিন, ক্লোরিন, নিয়ন, তারপর আরো আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তাই না? এগুলো হচ্ছে আমার আর কি পরমাণুর বৈশিষ্ট্য। এগুলোকে পরমাণু বলা যায় কারণ এগুলোকে মানে এই মানে ক্ষুদ্র একটা মৌলিক পদার্থ পরমাণু। আর অণু কি? অণু হচ্ছে যে একের অধিক পরমাণু একে অপরের সাথে বিভিন্ন রাসায়নিক বন্ধনে বা আবদ্ধ হয়ে যেটা আর কি পাওয়া যায়, তাই না? তাহলে একের অধিক পরমাণু একে অপর বা অন্যের সাথে যে রাসায়নিক বন্ধনে আবদ্ধ থাকে। তাহলে কি হলো? দেখো, অণু কি? যে একের অধিক পরমাণু একে অপরের সাথে যুক্ত হয়ে মানে যে বন্ধনে আবদ্ধ হয়ে নতুন একটা পদার্থ তৈরি করে, সেটা হচ্ছে অণু। যেমন আমি বলতে পারি, যেমন দেখো যে এই অক্সিজেন আর একটা অক্সিজেন, এরা একে অপরের সাথে কি হয়? সমযোজী বন্ধনে আবদ্ধ হয় কি করে? O2 তৈরি করে। দেখো এটা হচ্ছে একটা অণু। আবার যেমন যদি বলি এই হাইড্রোজেন আবার হাইড্রোজেন, এটা কি হয়? H2, দেখো বন্ধনে আবদ্ধ হচ্ছে, সমযোজী বন্ধনে আবদ্ধ হচ্ছে, এইরকম আর কি। তো কথা হচ্ছে অণু দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে মৌলিক পদার্থের অণু, আর একটা হচ্ছে যৌগিক পদার্থের অণু। তো কিরকম আমি একটু আলোচনা করি। আচ্ছা, অণু এটা হচ্ছে মৌলিক পদার্থের অণু, আর একটা হচ্ছে যৌগিক পদার্থের আর লেখার দরকার নেই। তাহলে একটা হচ্ছে মৌলিক পদার্থের, একটা হচ্ছে যৌগিক পদার্থের। মৌলিক পদার্থের কি তোমরা বুঝতে পেরেছো? আমি কিছুক্ষণ আগে বললাম যে মৌলিক পদার্থ যেমন এই যে হাইড্রোজেন আর হচ্ছে হাইড্রোজেন, এই জন্য আমরা কি হচ্ছে H2 তৈরি করছি। দেখো এটা একটা মৌলিক, এটা একটা মৌলিক, মানে মৌলিক মানে একই পদার্থ বোঝাচ্ছি। হ্যাঁ, এই হাইড্রোজেনকে ভাঙলে তুমি যখন এই অণুকে ভাঙবা তখন জাস্ট হাইড্রোজেনই পাবা, এছাড়া অন্য কোনো পদার্থ পাবা না। আবার এই যে O2, একে ভাঙলে জাস্ট কি পাবা? অক্সিজেনই পাবা। দেখো অক্সিজেন কি? একটা মৌলিক পদার্থ, মানে দুইটা একই জাতীয় পদার্থ, সেটা আর কি বোঝাচ্ছি। আর যৌগিক কি? যেমন হচ্ছে দেখো CO2, কথার কথা আমি বলতেছি, কার্বন ডাইঅক্সাইড, তাই না? তাহলে কার্বন একটা আলাদা মৌলিক পদার্থ, অক্সিজেন একটা আলাদা মৌলিক পদার্থ, তাহলে এই দুইটা একসাথে যুক্ত হয়ে হচ্ছে CO2 তৈরি করতেছে। একইভাবে যদি বলি যে NH4 অ্যামোনিয়াম, তো দেখো হাইড্রোজেন একটা আলাদা মৌলিক পদার্থ, হাইড্রোজেন একটা আলাদা মৌলিক পদার্থ, মানে এরা একসাথে বিরাজ করতেছে, এই আর কি। তাহলে এটা হচ্ছে আমার যৌগিক পদার্থের অণু, মানে আর এটা হচ্ছে মৌলিক পদার্থের অণু। তাহলে আমরা এই অণু, পরমাণু এবং পদার্থের মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ একটু আমরা একটু বুঝলাম আশা করছি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে মৌলের প্রতীক। মৌলের প্রতীক, আচ্ছা মৌলের প্রতীক কি? এই যে আমি এতক্ষণ লিখলাম যে হচ্ছে সোডিয়াম, তারপরে লিখলাম হচ্ছে ফ্লোরিন, তারপরে লিখলাম হাইড্রোজেন, মানে ইত্যাদি এরকম যে মৌলিক প্রতীকগুলো আছে। আসলে মৌলিক প্রতীক কি? মৌলিক প্রতীক হচ্ছে কোনো একটা মৌলিক পদার্থের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ। তবে হচ্ছে ইংরেজি বা ল্যাটিন
নামের সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত রূপ কি সেটা? যে মৌলিক পদার্থ মানে মৌলের প্রতীক কি? ইংরেজি বা ল্যাটিন নামে সংক্ষিপ্ত রূপ। আমরা একটা মৌলিক পদার্থ নেব, যেমন এই সোডিয়াম। তো সোডিয়াম কি? দেখো এরকম, আসলে সোডিয়ামটা হচ্ছে এই যে ল্যাটিন নাম, সোডিয়ামটা এরকম সোডিয়াম। তো কথা হচ্ছে সোডিয়াম, তো এখানে আমি এন কেন নিলাম? তো আসলে সোডিয়ামটা ইংরেজি নাম, আর হচ্ছে একটা ল্যাটিন নাম আছে যেটা হচ্ছে নেট্রিয়াম। এই নেট্রিয়াম থেকে এই এন এটা আসছে। এমন কথা হচ্ছে এন কেন নিলাম? সংক্ষিপ্ত একটা নাম এন নিলে হবে। দেখো আমরা জানি যে নাইট্রোজেন, এই যে নাইট্রোজেন থেকে আমি একটা কিনেছিলাম এন, তো নাইট্রোজেনের সংকেত হচ্ছে এন। কিন্তু দেখো আমি যদি আবার এই সোডিয়ামের বা নেট্রিয়ামের সঙ্গে আবার যদি এনই নিতাম, তো দুইটা কি সংঘর্ষ হতো না? আমি এন বলতে কি বুঝবো? আমি এন বলতে কি নাইট্রোজেন বুঝবো, না এই এন বলতে সোডিয়াম বুঝবো? তো কথা হচ্ছে আমি যদি কোনো একটা মৌলের আগেই নাম নিয়ে নিছি এন, এখন তো এন নিতে পারবো না। তখন কি নিতে হবে আমাকে? ওই মানে ল্যাটিন নাম বা ইংরেজি নামেরই আরেকটা মানে ছোট হাতের অক্ষর, দেখো প্রথমটা হচ্ছে বড় হাতের, তারপরটা হচ্ছে ছোট হাতের অক্ষর নিয়ে আমি একটা মানে ইউনিক প্রতীক তৈরি করবো, যেটা আমি দেখলে বুঝতে পারবো যে হ্যাঁ এটা হচ্ছে ওই মৌলেরই প্রতীক। তাহলে এই আমাদের হচ্ছে মৌলের প্রতীকের হিসাব নিকাশটা। তোমরা মৌলের প্রতীকগুলো একটু দেখে নিবা, কারণ আমাদের যদি মৌল সম্পর্কে আমাদের ধারণা না থাকে তো রসায়নে তো আসলে আমাদের পড়া এগোবে না। কারণ রসায়নের যতটুকু পড়া সবই তো হচ্ছে আমাদের এই মৌলিক পদার্থগুলো, যে 118টি মৌলিক পদার্থ আছে এইটুকু। তো এগুলোর মধ্যে তোমরা হচ্ছে 20-30টা একটু যেগুলো সচরাচর ব্যবহৃত হয় সেগুলো পড়ে নেবা। আর কিছু ল্যাটিন নাম আছে, যেমন হচ্ছে সোডিয়ামের নেট্রিয়াম, পটাশিয়ামের ক্যালিয়াম, এইরকম। এই যে পটাশিয়ামের কে, তারপর হচ্ছে সোডিয়ামের Na, তারপর হচ্ছে যে কপারের কাপরাম, ঠিক আছে, এরকম আছে। যেমন হচ্ছে গোল্ডের কি অরাম, Au। তো এরকম অনেক কিছু মৌল রয়েছে, তাদের হচ্ছে নামগুলো নেওয়া হয়েছিল ল্যাটিন নাম থেকে, মানে প্রতীকগুলো নেওয়া হয়েছিল। তো তাহলে আমাদের মৌলের প্রতীকও পড়া শেষ। আচ্ছা, এখন আমরা একটু পড়বো সেটা হচ্ছে সংকেত। তো আমি যে পড়াগুলো তোমাদের হচ্ছে লিখে দিচ্ছি, এগুলোই কিন্তু পরীক্ষায় যদি ক খ আকারে আসে তোমরা কিন্তু অনায়াসে লিখতে পারবা, ঠিক আছে, আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, এই অধ্যায় থেকে সৃজনশীল আসলে গুরুত্বপূর্ণ যেটা আসবে সেটা হচ্ছে দুইটা টপিক। একটা হচ্ছে পরমাণুর মডেল, সেটা হচ্ছে বোর আর রাদারফোর্ড, আর একটা হচ্ছে মৌলের আপেক্ষিক ভর নির্ণয় করা। এই দুইটা টপিক থেকেই মানে তোমাদের সৃজনশীল আসলে আসবে। তাছাড়া এই অধ্যায় থেকে অন্য কোনো টপিক থেকে হয়তো আসবে না। আর কথা হচ্ছে অবশ্যই অধ্যায় থেকে কোশ্চেন সলভ করার চেষ্টা করবে, কেননা তো আমাদের যে মাত্র 7টা কয়টা চ্যাপ্টার আছে তোমাদের হচ্ছে 3 নাম্বার 5 নাম্বার 3-4ও আছে যে গঠন আর কি। তো 3-4-5, তারপরে হচ্ছে 6 আর 7, তারপরে হচ্ছে 11। তো এই যে অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলো প্রত্যেকটা থেকে অবশ্যই কি শিখবে আসবে। তো যেগুলো সহজ তোমরা সেগুলো অ্যান্সার করবে। তো এটা হচ্ছে খুবই একটা ইজি একটা অধ্যায়। এখানে জাস্ট বোর আর রাদারফোর্ড পরমাণু মডেলটা একটু বুঝে পড়লে তোমরা এখান থেকে কোশ্চেন সলভ করতে পারবা। আর এই আপেক্ষিক পরমাণুর ভর এটা খুবই একটা মানে খুবই সামান্য একটা, জাস্ট একটা সূত্র দিয়ে তোমরা যে কোনো ম্যাথগুলো করতে পারবা। তো আমি এই বেসিকগুলো আলোচনা করছি কারণ এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে অবশ্যই, আর এমসিকিউ গুলো যেন তোমরা পারো এই জন্য আমি এগুলো আলোচনা করতেছি। তাহলে এখন আমরা কি পড়বো সেটা হচ্ছে সংকেত পড়বো। আমরা তো হচ্ছে পড়লাম যে হচ্ছে প্রতীক কি, এখন পড়বো হচ্ছে সংকেত। আসলে সংকেত কি? সংকেত কি? আচ্ছা, আমরা তো জানি যে অণু পরমাণু, তাই না? অণু কি ছিল? যে একাধিক পরমাণু একে অপরের সাথে যুক্ত হয়ে বা বন্ধনে আবদ্ধ হয়ে যে একটা নতুন পদার্থ তৈরি করে, তাই না? সেটা হচ্ছে অণু। তো অণু কি পড়ছিলাম? দুই প্রকার। একটা হচ্ছে পড়ছিলাম মৌলিক অণু, মৌলিক পদার্থের অণু, আর একটা হচ্ছে যৌগিক পদার্থের অণু। তো এই দেখো মৌলিক অণু আর যৌগিক অণু কি? যে মৌলিক পদার্থ থাকবে, আর যৌগিক কি? একের অধিক মৌলিক পদার্থ নিয়ে যে পদার্থটা গঠিত হয়। তো এখন কথা হচ্ছে আমি এই যে মৌলিক অণুগুলো রয়েছে, যে কোনো মৌলের কি করলাম, যে কোনো মৌলের অণু বা যৌগের অণুতে এই পরমাণুগুলো বা মৌলিক পদার্থগুলো যেভাবে সাজানো থাকে, ঠিক আছে, কিভাবে সাজানো থাকে, যে হচ্ছে মৌলের প্রতীক এবং সংখ্যা
যে যেভাবে প্রকাশ করা হয় তাই কি সংকেত, তাই সংকেত বা রাসায়নিক সংকেত বা হচ্ছে রাসায়নিক সংকেত। রাসায়নিক সংকেত। আচ্ছা, যেমন কি বললাম যে একটা আমরা অণু বা যৌগ হলো পরমাণু মানে অণু সম্পর্কে জানি। অণু কি ছিল যে মৌলিক আর যৌগিক। এখন এই মৌলিক আর যৌগিক অণুগুলো কিভাবে সাজানো রয়েছে মৌলিক প্রতীক দিয়ে এবং সংখ্যা দিয়ে, তাই নাকি? যেমন এই দেখো O2, ওই একটা হচ্ছে মৌলিক প্রতীক অক্সিজেন, আর 2 দেখো এটা হচ্ছে একটা সংখ্যা। তো এটা হচ্ছে একটা সংকেত আমরা বলতে পারি। আবার যেমন হচ্ছে অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড, ক্যালসিয়াম মানে কার্বনেট, এই প্রত্যেকটা সবগুলো দেখো এগুলো এক একটা হচ্ছে কি আমার সংকেত। এগুলো কিন্তু আবার অণু, এটা কি অণু? যৌগিক অণু। এটা হচ্ছে যৌগিক অণু, এটা হচ্ছে যৌগিক, এটা হচ্ছে কি মৌলিক অণু। তো এগুলো তো অণু, কিন্তু এই অণুগুলোকে আমরা কিভাবে প্রকাশ করতেছি? এই দেখো প্রতীক দিয়ে এবং সংখ্যা দিয়ে। এখানে একটা নাইট্রোজেন আর 4টা হাইড্রোজেন, এটা হচ্ছে আমার একটা সংকেত। তাহলে আমরা সংকেত সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেল। এখন আমরা করবো হচ্ছে এখন আমরা যেটা করবো পরমাণুর সাংগঠনিক কণা। আচ্ছা, এখন আমরা হচ্ছে পরমাণুর গাঠনিক কণা। তো দেখো একটা পরমাণু কিভাবে গঠিত, আমরা তো পড়লাম যে পরমাণু হচ্ছে খুবই একটা ক্ষুদ্র মানে পদার্থ, যা কি করে মৌলিক পদার্থের কি করে বৈশিষ্ট্য বহন করে বা মৌলের বৈশিষ্ট্যগুলো বহন করে। এখন পরমাণুটা কি দিয়ে তৈরি? তো আমরা আগে জানতাম বা আগেকার বিজ্ঞান ধারণা করতো যে হ্যাঁ পরমাণু পর্যন্তই ফিক্সড, পরমাণুকে আর ভাঙানো যাবে না, ক্ষুদ্রতম একক যাকে আর ভাঙানোই যাবে না। কিন্তু আধুনিক বিজ্ঞানে আমরা জানি যে হ্যাঁ পরমাণু কি দিয়ে গঠিত, পরমাণুর কিছু মৌলিক কণিকা দিয়ে গঠিত, সেগুলো সম্পর্কে এখন জানবো। তো পরমাণু হচ্ছে 3টি স্থায়ী মৌলিক কণিকা রয়েছে। কি রয়েছে? 3টি স্থায়ী মৌলিক কণিকা। এক নম্বর হচ্ছে ইলেকট্রন, তারপরে হচ্ছে প্রোটন, তারপরে হচ্ছে নিউট্রন। তো দেখো এর নাম কি বললাম? ইলেকট্রন। ইলেকট্রন। এর নাম কি বললাম? প্রোটন। প্রোটন। আর এর নাম কি বললাম? এটা এন, ঠিক আছে, এটা এন। এর নাম হচ্ছে নিউট্রন। এই তাহলে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এখন কথা হচ্ছে ইলেকট্রন কি, প্রোটন কি আর নিউট্রন কি। তোমরা এটা সহজে ভাবে আমি যে তোমাদের একটা দেখাচ্ছি। দেখো এটা একটা হচ্ছে কি পরমাণুর নিউক্লিয়াস, কেন্দ্র, ঠিক আছে। আর এই যেটা হচ্ছে আমাদের কক্ষপথ, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এগুলো হচ্ছে কক্ষপথ। তো এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। এখন এই ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন এই পুরাটা মিলে হচ্ছে একটা পরমাণু। এই পুরাটা কি একটা পরমাণু। এই পরমাণু কি দিয়ে গঠিত? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। আরো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা রয়েছে, তো যেগুলো হচ্ছে আসলে অস্থায়ী। তো এই তিনটাকে স্থায়ী বলা হয়। এটা হচ্ছে মৌলিক কণিকা, এগুলো হচ্ছে এগুলো ছাড়া আসলে আমাদের একটা পরমাণু গঠিত হতে পারে না। তো কিছু ব্যতিক্রম আছে, যেমন নিউট্রন ছাড়াও পরমাণু গঠিত হতে পারে, সেটাও একটু পর দেখাচ্ছি কিভাবে। তো যাই হোক এই তিনটা হচ্ছে সচরাচর হচ্ছে মৌলিক কণিকা, এগুলো থাকবে একটা পরমাণুতে। তো দেখো এই যে নিউক্লিয়াস, আমরা যখন এই বোর পরমাণু মডেল বা রাদারফোর্ড পরমাণু মডেল পড়বো তখন জানবো যে একটা পরমাণুতে কি থাকে, কেন্দ্র থাকে। যে কেন্দ্র কি দ্বারা গঠিত? প্রোটন আর নিউট্রন দ্বারা গঠিত। তাহলে এই যেটা যে কেন্দ্র, তাহলে এটা কি হবে? প্রোটন প্লাস নিউট্রন, ঠিক আছে। আর এই যে এখানে বাইরে কক্ষপথগুলোকে এরকম কি থাকে, এরকম হচ্ছে কিছু গোল গোল পদার্থ আমরা ধরে নিচ্ছি যে হ্যাঁ এটা একটা পদার্থ, এটা একটা কণিকা। এই কণিকা এগুলোর নাম হচ্ছে ইলেকট্রন। এগুলোর নাম কি? ইলেকট্রন। এগুলোর নাম হচ্ছে ইলেকট্রন। এই আর কি। তো ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এখন কথা হচ্ছে যে এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলোর ভর রয়েছে, আধান রয়েছে, চার্জ রয়েছে, ঠিক আছে। তো ইলেকট্রনের চার্জ এটা কত? মাইনাস, নেগেটিভ চার্জ, ঠিক আছে। এটা হচ্ছে এক ধরনের নেগেটিভ চার্জযুক্ত পদার্থ। এটা হচ্ছে 1.60 into 10 inverse minus 19 মানে 10 inverse 19 কুলম্ব। এর প্রোটনের চার্জ রয়েছে সেটা হচ্ছে পজিটিভ
সেম চার্জ, এটার যতটুকু চার্জ এটারও ততটুকু চার্জ, 1.60 ইন্টু 10 ইনভার্স 19 হলো। আর নিউটনের কোনো চার্জ নেই, এটা চার্জ হচ্ছে 0। আবার ইলেকট্রন কিছু ভর রয়েছে, ঠিক আছে, কি রয়েছে, ভর। এই ভরটা কত, 9.1111 ইন্টু 10 ইনভার্স 28 গ্রাম। এবং প্রোটনের কিছু ভর রয়েছে, এই প্রোটনের ভর কিরকম, যে 1.67 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম, ঠিক আছে। আর একই সাথে যেটা নিউটনের কিছু ভর রয়েছে সেটা কিরকম, 1.67 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। এটা হচ্ছে তাদের ভর। এখন কথা হচ্ছে দেখো যে এটার আধান রয়েছে, এটার আধান রয়েছে, দেখো এটা আধান কি মাইনাস, এটা আধান কি প্লাস। তো আপেক্ষিক আধান বলা হয়, ঠিক আছে, মানে হচ্ছে আপেক্ষিক আধান কত। তো আপেক্ষিক আধান এটা হচ্ছে -1, এটা হচ্ছে +1, এটা হচ্ছে 0। আর আপেক্ষিক ভর, আপেক্ষিক ভর, আপেক্ষিক ভর জিনিসটা কি, যে আসলে তুলনা, আপেক্ষিকতা মানে কি, তুলনা করা। যেমন হচ্ছে আমি যদি বলি এই বোর্ডটা বড় না ছোট, তো তোমরা হয়তো বুঝতে পারবে যে হ্যাঁ এটা হচ্ছে ছোট। তো ছোট কিভাবে বুঝলা, তুমি অবশ্যই কোনো একটা জায়গায় এর থেকে বড় বোর্ড দেখতে পাই, তাই নাকি। তো এই যে এগুলো দেখো, এগুলো আপেক্ষিক, আমি ধরতেছি এটা +1, এটা হচ্ছে -1, এই যে তুলনায় এটা কি নাই, কোনো ভর নেই। আবার এই ভর দেখো, এইটার ভর দেখো 10 ইনভার্স -28, মানে 10 টু দি পাওয়ার -28 বা ইনভার্স 28, আর এখানে হচ্ছে 10 ইনভার্স 24। এই দুটা এক জায়গায় করলে অনেক বেশি ভর হবে এটার তুলনায়, এই জন্য এটার ভর ধরা হচ্ছে 0, আর এটার ভর হয় 1, এটার ভর ধরা হয় 1, ঠিক আছে। এইগুলো হচ্ছে আপেক্ষিক। এই কয়টা জিনিস তোমরা মনে রাখতে পারলে এখান থেকে ইলেকট্রনের পরিচয় দিতে পারবা, প্রোটনের পরিচয় দিতে পারবা, নিউটনের পরিচয় দিতে পারবা। ইলেকট্রন একটা মৌলিক কণিকা, পরমাণুর ভিতরে থাকে, এটা কোথায় অবস্থান করে, বিভিন্ন কক্ষপথে অবস্থান করে। প্রোটন আর নিউট্রন কি করে, এরা নিউক্লিয়াসে অবস্থান করে। প্রোটনের চার্জ এত, ভর এত, আপেক্ষিক আধান এত, আপেক্ষিক ভর এত। নিউটন তার চার্জ 0, তার ভর এত, আপেক্ষিক ভর এত, তারপর আধান এত, আপেক্ষিক ভর এত। জাস্ট এই জিনিসগুলো লিখে দিতে পারলে এনাফ, ঠিক আছে। তাহলে আমাদের পদার্থের মৌলিক কণিকা সম্পর্কে ধারণা হয়ে গেল। এগুলো আমরা একটু মুছে দিই। আচ্ছা, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে, এখন মৌল তো আমরা শিখলাম কিছু, এখন জিনিস জানবো আমরা। কেন্দ্র পড়লাম, একটা পরমাণুর কেন্দ্র পড়লাম, এটা হচ্ছে একটা পরমাণু, এটা হচ্ছে কেন্দ্র, প্রোটন প্লাস নিউট্রন। এই যে বাইরে কি থাকে, ইলেকট্রন থাকে, মনে করে হচ্ছে ইলেকট্রন, এই বাইরে কি থাকে, ইলেকট্রন, এটা হচ্ছে ইলেকট্রন। এখন কথা হচ্ছে যে একটা পরমাণু আমি হচ্ছে একটা ধরে নিই, দেখো এটা একটা হচ্ছে পরমাণু, আমাদের বইয়ে এরকম আছে, এটা একটা হচ্ছে পরমাণুর প্রচলিত প্রতীক, ঠিক আছে। আমরা ধরলাম কি এটা একটা মৌলের প্রচলিত প্রতীক, এটা হচ্ছে প্রচলিত প্রতীক, এটা কোনো রিয়াল মৌলের প্রতীক নয়। এর উপরে একটা লেখা থাকে, সেটা হচ্ছে এ, আর নিচে হচ্ছে জেড, আর এর পাশে হচ্ছে এম প্লাস মাইনাস। তো দেখো এই প্রত্যেকটা আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য বলতে পরিচয় আছে। এর একটা পরিচয় আছে, জেডের একটা পরিচয় আছে, এই এম এর একটা পরিচয় আছে। তো এর পরিচয়টা কি, এটা হচ্ছে এ দ্বারা ভর সংখ্যা বোঝায়, ঠিক আছে, ভর সংখ্যা বোঝায়। এই জেড এটা দ্বারা বোঝায় হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, ঠিক আছে। এই আর এই দেখো এম প্লাস মাইনাস, তো কি হয়, কোন একটা মানে মৌলিক পদার্থ অনেক সময় এই যে কক্ষপথগুলোতে ইলেকট্রন ঘোরাফেরা করে, ঠিক আছে, চলাফেরা করে। তো যখন একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে, একটা মৌলিক পদার্থ আরেকটা মৌলিক পদার্থের সাথে বিভিন্ন বন্ধনে আবদ্ধ হয়, তখন তার ইলেকট্রন মানে ছাড়ে এবং অথবা গ্রহণ করে, এই যে ইলেকট্রন। তো ইলেকট্রন ছাড়লে হয় হচ্ছে প্লাস, আর ইলেকট্রন গ্রহণ করলে হয় হচ্ছে মাইনাস, ঠিক আছে। ছাড়লে হয় প্লাস, আর গ্রহণ করলে হয় মাইনাস। তো এই যে একটা ইলেকট্রন ছাড়লে এম এর মান হবে 1, একটা ইলেকট্রন গ্রহণ করলে এম এর মান হবে 1, এবং প্লাস হবে না মাইনাস হবে সেটা নির্ভর করবে যে ছাড়তেছি না গ্রহণ করতেছি। তো এই ক্ষেত্রে এটা কি হয়, ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের ক্ষেত্রে, ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ, তাই না। দেখুন এই যে আলাদা আলাদা পরিচয় আছে। আচ্ছা দেখুন ভর, দেখো ভরটা কি রকম, আমরা ভর বলতে কি, আমরা এটুকু জিনিস একটু মনে রাখবো, সেটা হচ্ছে কোন একটা পরমাণুর মোট ভর
দেখো আমরা এর আগে যেই চারটা পড়লাম ওখানে ইলেকট্রনের ভর কি ছিল, আপেক্ষিক ভর ছিল হচ্ছে 0, তাই না? তো ইলেকট্রন আপেক্ষিক ভর যদি 0 হয় আর প্রোটনের যদি 1 হয় এবং নিউট্রনের যদি 1 হয়, তাহলে দেখো যে এই 1 আর 1, তাহলে কি মনে হচ্ছে যে ইলেকট্রনের কোনো ভরই নেই। পরমাণু থেকে তিনটি জিনিস আছে, মনে করো একটা পরমাণু থেকে আছে তিনটা কোণা দিয়ে পরমাণু গঠিত, তাহলে তুমি কি বলবা এই পরমাণুর মোট ভর কত? তুমি অবশ্যই বলবা হ্যাঁ, তাহলে নিউক্লিয়াসের যা ভর সেটাই হচ্ছে পরমাণুর ভর। তো যেহেতু এই ইলেকট্রনের আপেক্ষিক ভরটা কি 0, তো আমরা এই জন্য বলি যে নিউক্লিয়াসের কেন্দ্র যেটা আছে, মানে পরমাণুর কেন্দ্র যেটা আছে নিউক্লিয়াস, ওই নিউক্লিয়াসের ভরটাই হচ্ছে মোট পরমাণুর ভর। এখন কেন্দ্র কি, এই যে ভর মানে কি, তাহলে কি বুঝবো, ভর সংক্ষেপে এ, এটা দ্বারা কি হবে তোমার কেন্দ্রে কি কি থাকে, প্রোটন আর নিউট্রন। প্রোটনকে কি দ্বারা প্রকাশ করলাম এখানে, জেড দ্বারা, প্লাস হচ্ছে নিউট্রন। নিউট্রন কি, অ্যান্সার। এটা একটা সূত্র হলো, ঠিক আছে? দেখো এ ইকুয়াল জেড প্লাস এন, এই সূত্র দিয়ে তোমরা অনেক কিছু ম্যাথ করতে পারবে। কিরকম ম্যাথ যদি আমি একটু দেখাই, এরকম যে দেখো তাহলে এ ভর মানে কি, নিউট্রন আর প্রোটনের যোগ সংখ্যা, প্রোটন আর নিউট্রনের যোগ সংখ্যা। তাহলে এই টার্মটা একটু মনে রাখো, তাহলেই হবে। আমরা এখনই একটা ইমিডিয়েট মানে সলভ করি প্রশ্ন, মানে সংক্ষিপ্ত এরকম আসতে পারে। যেমন দেখো যে সোডিয়াম এখানে আছে হচ্ছে 23, এখানে আছে হচ্ছে 11, আচ্ছা, আর এখানে আছে মনে করো +1। তো দেখো এখন যদি বলি এই সোডিয়াম, এই তিনটা দ্বারা কি বোঝাচ্ছে, এই দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সোডিয়ামের ভর হচ্ছে 23, সোডিয়ামের ভর কত, 23। সোডিয়ামের প্রোটন বা পারমাণবিক সংখ্যা কত, 11। তারপরে আধান কত, আধান হচ্ছে +1, একটা ইলেকট্রন সে কি করছে, ত্যাগ করছে। দেখো এরকম সোডিয়াম, এটা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন কেন্দ্র, আর এর পাশে দুইটা পরমাণু থাকে, প্রথম কক্ষপথে দুইটা, তার পরের কক্ষপথে থাকে হচ্ছে 8টা, এরকম 8টা পরমাণু থাকে। ঠিক তার পরের কক্ষপথে থাকে হচ্ছে একটা, দেখো 8 আর 2 10 আর 11। এই প্রোটন সংখ্যা অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করা হয়। তো এখানে এইভাবে সাজানো থাকে। এই যে লাস্টের একটা ইলেকট্রন সে কি করে, কারোর সাথে শেয়ার করে বা মানে আর কি বিনিময় করে। বিনিময় করার ফলে কি হয়, এই যে একটা ইলেকট্রন ছাড়লে কি হয়, পজিটিভ। আমরা জানি ইলেকট্রন ছাড়লে হয় পজিটিভ, আর গ্রহণ করলে হয় নেগেটিভ। তাহলে এই যে একটা ইলেকট্রন ছাড়লো সে কি হলো, পজিটিভ হলো। তাহলে এই যে একটা সামগ্রিক। এখন বলো এই সোডিয়ামের নিউটন কত, ঠিক আছে? যদি বলি নিউটন কত, আমরা জানি যে এ ইকুয়াল জেড প্লাস এন, এই যে নিউটন নাম বের করতে হবে। তাহলে এন ইকুয়াল কি হবে, এ মাইনাস জেড, তাই না? এ কত, 23, আর জেড কত, 11। আমরা জানি এটা হচ্ছে এ আর এটা হচ্ছে জেড। তাহলে এই 23 মাইনাস 11, তাহলে কত হচ্ছে 12। তো দেখো 12 হচ্ছে আমার কি, নিউটন। এখন মনে করো তোমার এই 11 দেওয়া নাই, বললো যে নিউটন হচ্ছে 12, তাহলে প্রোটন কত? তাহলে দেখো এ ইকুয়াল পি প্লাস এন বা জেড প্লাস এন, যেটা বের করবো। তাহলে জেড ইকুয়াল কি হবে, এ মাইনাস এন। এ কত, 23, আর এন কত, 12, এই 11। এভাবে তোমার এ বের করতে পারবা, এন বের করতে পারবা, জেড বের করতে পারবা, খুব সুন্দর করে সবকিছু বের করতে পারবা। তাহলে এই রিলেটেড যদি এমসিকিউ আসে অবশ্যই পারবা, আশা করছি। আচ্ছা, এখন আমরা দুইটা স্পেশাল পড়া, সেটা হচ্ছে পরমাণুর মডেল। কি পড়া, অবশ্যই পরমাণুর মডেল। আচ্ছা, প্রথম পরমাণু মডেল সেটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। কি, রাদারফোর্ড পরমাণু মডেল। পরমাণু মডেল 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড এই পরমাণু মডেলটি উপস্থাপন করে, ঠিক আছে? তো তিনি একটা আলফা কণা পরীক্ষা করেছিল, যে তোমাদের এটা বই নেই। তিনি একটা আলফা কণা পরীক্ষা করেছিল। সেই আলফা কণা পরীক্ষায় তিনি হচ্ছে একটা এরকম
চেম্বার নিছিল, যেখানে কি হয় যে জিঙ্ক সালফাইডে কি আছে পর্দা, জিঙ্ক সালফাইডের পর্দা। আর এখানে একটা সোনার পাত রাখা ছিল, খুবই পাতলা পুরুত্বের সোনার পাত, ঠিক আছে, খুবই কি পাতলা পুরুত্বের সোনার পাত। তো এখান থেকে আলফা কণা নিক্ষেপ করেছিল, কি কণা, আলফা কণা, হিলিয়াম 2+। আলফা কণা নিক্ষেপ করার ফলে দেখা গেছিল যে অধিকাংশ আলফা কণা কি হয়, এই সোনার পাত ভেদ করে ওই পাশে চলে যায় এবং এখানে হচ্ছে বিভিন্ন এক তৈরি হয়, মানে আলোক রশ্মি তৈরি হয়। আর কিছু কিছু খুব কম সংখ্যক কি হয়, মানে এই যে কিংবা বেঁকে যায়, আর খুবই কম ক্ষুদ্র সংখ্যক এই পদে যায় সেই পদে ফেরত আসে। তো তিনি এখান থেকে কিছু মানে এই পরমাণুটা দেখতে কিরকম, পরমাণুর ভিতরে কি কি আছে এগুলো ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি বলছিলেন, আমি সংক্ষেপে বলছি, ঠিক আছে, তোমরা একটু ভালো করে বই থেকে দেখে নেবা। তিনি বলছিলেন আর সেই কার্যগুলো এরকম ছিল যে পরমাণুর বেশিরভাগ অঞ্চল কি হয়, ফাঁকা হয়। এরা আমরা আসলে জানি যে পরমাণুর বেশিরভাগ অঞ্চল কি ফাঁকা, পরমাণুর মানে ম্যাক্সিমাম কি ফাঁকা। ফাঁকা। তারপরে 2 নম্বর তিনি বলছিলেন, আমি এটা হচ্ছে মুছে দিচ্ছি, তিনি আরো বলছিলেন যে পরমাণুগুলো পরমাণুর কেন্দ্রে তার সমস্ত ভর কি করে, বিরাজ করে। পরমাণুর কেন্দ্রেই সমস্ত ভর থাকে। তারপরে 3 নম্বর এরকম ছিল যে তিনি বলছিল যে সূর্য যেরকম, সূর্যকে কেন্দ্র করে যেরকম গ্রহ বা গ্রহের চারদিকে ঘুরছে, তো আমাদের এই নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন গুলো এরকম চারপাশে ঘুরছে। এটাই বলছিল যে সূর্য কেন্দ্রিক মতবাদ দিছিল, ঠিক আছে। এই জন্য এই হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলকে সোলার মানে মডেলও বলা হয়। আবার তিনি বলছিলেন যে ইলেকট্রনের চার্জ রয়েছে যেটা কি নেগেটিভ, আর নিউক্লিয়াসের ভিতরে কি রয়েছে পজিটিভ ধনাত্মক চার্জ যুক্ত রয়েছে, যে পজিটিভ আর নেগেটিভ এই দুটার সমন্বয়ে যত সংখ্যক প্রোটন তত সংখ্যক কি হয়েছে, এই হচ্ছে ইলেকট্রন রয়েছে, যত সংখ্যক প্রোটন তত সংখ্যক ইলেকট্রন। তো যত সংখ্যক ধনাত্মক চার্জ তত সংখ্যক ঋণাত্মক চার্জ, এই দুটো একত্রিত হলে কি হবে, শূন্য হবে, তাই না, চার্জ নিরপেক্ষ একটা বস্তু পাওয়া যাবে, এটা তিনি বলেছিলেন। তো এগুলা ছিল তার হচ্ছে পরমাণুর বেসিক কিছু আলোচনা। তো তোমরা এইভাবে খুব সুন্দর করে ক্ষুদ্র করে নিয়ে পড়বা, ঠিক আছে। আর এই পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা ছিল, মানে কিরকম সীমাবদ্ধতা, যে ভুল কি ছিল, ত্রুটি কিছু ছিল। তো সেই ত্রুটিগুলো পরবর্তীতে বিজ্ঞানী বোর তার পরমাণু মডেলে সুন্দর করে ব্যাখ্যা করেছিলেন। তো তার এই যে পরমাণু মডেল, এর পরমাণু মডেল থেকে আমরা নিউক্লিয়াস সম্পর্কে ধারণা পাই, ইলেকট্রন প্রোটন নিউক্লিয়াস সম্পর্কে ধারণা পাইছিলাম। তো কিছু সীমাবদ্ধতা ছিল, কিরকম সীমাবদ্ধতা, তো তিনি প্রথম সীমাবদ্ধতা যদি বলি, তিনি বলছিলেন যেটা হচ্ছে একটা সৌর জগতের মডেলের মতন। তো দেখো আমাদের সৌরজগৎ, এই পৃথিবী, সূর্য, এগুলো কি পরস্পর আকর্ষণ ধর্মী, এগুলা কেউ আগে কি করে না, বিকর্ষণ করে না। আর আমরা জানি আমাদের এই সূর্য বা হচ্ছে গ্রহ উপগ্রহ যেগুলো আছে আমাদের পৃথিবী, এগুলো কি না, কোনো চার্জ নেই। তো যেহেতু সৌরজগতের সাথে তুলনা করছিল, এটা একটা কি ভুল কথা ছিল, ভুল ধারণা ছিল। দ্বিতীয়ত আমাদের ইলেকট্রনগুলো কি হয়, মানে ম্যাক্সওয়েল তথ্য অনুসারে মনে করে এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা কি নিউক্লিয়াস। তো ইলেকট্রন কি হয়, এরকম চারপাশে ঘুরতে 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 ইলেকট্রন হারায়, ইলেকট্রন কি হয়, তার গতি হারায় এবং শক্তি হারাতে হারাতে এক সময় নিউক্লিয়াসে পতিত হয়। তো যদি এইরকম ঘটনাই ঘটে, তাহলে আসলে আমাদের প্রকৃতিতে কোনো মানে পরমাণুর অস্তিত্বই থাকবে না। তো এটা তিনি ব্যাখ্যা করেননি যে কেন এটা আছে বা কেন এরকম হচ্ছে। তো এই যে এগুলা কিছু মানে সীমাবদ্ধতা ছিল। আর তিনি হচ্ছে এটাও ব্যাখ্যা করেননি যে আমাদের নিউক্লিয়াসের চারপাশে এই ইলেকট্রন গুলো আসলে কিভাবে ঘুরছে। তো তিনি যেহেতু সৌরজগতের কথা বলছিলেন, ঠিক আছে, তো কিভাবে ঘুরছে এগুলো আসলে তার সঠিক ব্যাখ্যা দেওয়া ছিল না। তো এই সমস্ত ত্রুটিগুলো নিয়েই পরবর্তীতে বিজ্ঞানী বোর তিনি 1913 সালে নতুন একটা পরমাণু মডেলে, নতুন বলতে ওইটারই একটা আপডেট ভার্সন দেন। সেখানে তিনি মানে খুব সুন্দর করে বলেন যে পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে সাজানো রয়েছে, তারপরে এই ইলেকট্রনগুলো কিভাবে ঘোরাফেরা করছে এবং এক স্থান থেকে আরেক স্থানে কিভাবে সচরাচর হয়, ওগুলো তো সঠিকই ছিল। হ্যাঁ, পরমাণু একটা নিউক্লিয়াস ছিল, এটা ঠিক রয়েছে, ইলেকট্রন প্রোটন রয়েছে, এটাও তিনি ওগুলা তো উনি প্রমাণ করেই গেছে, এটা ওনার সাফল্য আর কি বলা যায়। তো উনি আসলে প্রথম এটা সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছিল। তো এই যে কিছু সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতাগুলো পরবর্তীতে বিজ্ঞানী বোর হচ্ছে সলভ করেন। তো সলভ করে তিনি দেখান যে হ্যাঁ,
এটা হচ্ছে নিউক্লিয়াস, যেখানে কি থাকে, প্রোটন এবং নিউট্রন থাকে। আর এই নিউক্লিয়াসের চারপাশে এই নির্দিষ্ট কক্ষপথ রয়েছে, নির্দিষ্ট কি রয়েছে, কক্ষপথ। এই কক্ষপথগুলোতে কি করে, ইলেকট্রন বিরাজ করে, এই কক্ষপথগুলোতে ইলেকট্রন বিরাজ করে। তো তিনি এই কক্ষপথগুলোর নাম দেন, এগুলো হচ্ছে শক্তি স্তর, কি শক্তি স্তর বা অরবিট, অরবিট। তিনি এগুলোর নাম দেন এবং তিনি বলেন এই যে প্রথম কক্ষপথ, এগুলো বিভিন্ন নাম দেন, কে, দ্বিতীয় কক্ষপথের নাম দেন এল, এরকম তৃতীয় এম, চতুর্থ এম কে এল, এরকম তিনি নামকরণ করেন। তো এগুলোকে মানে শেল, শক্তি স্তর বা অরবিট নামকরণ তিনি দেন। এবং তিনি বলেন যে এই যে প্রত্যেকটা কক্ষপথে ইলেকট্রনের ধারণ ক্ষমতা কত, প্রত্যেকটা কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², যে একটা ইলেকট্রন, একটা কক্ষপথে ঠিক কতগুলো ইলেকট্রন থাকবে। এটা ছিল তার প্রথম স্বীকার্য, ঠিক আছে, তিনি প্রথম স্বীকার্য ছিল। দ্বিতীয় স্বীকার্য কি ছিল? দ্বিতীয় স্বীকার্যটা ছিল এরকম যে এই নিউক্লিয়াস, তো নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো যে ঘুরবে, এই ইলেকট্রনটা তো এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে তো ঘুরবে, তাই না? এখন এই যে ঘোরা, তো ঘুরতে গেলে তার তো একটা কৌণিক বেগ লাগবে। এই কৌণিক বেগের মানটা আসলে কত, তিনি এটা প্রমাণ করেছিল, মানে ব্যাখ্যা দিচ্ছে এরকম যে কৌণিক ভরবেগ এল। তো কৌণিক ভরবেগ কি, আমাদের জন্য ভরবেগ মানে হচ্ছে এম আর ভি, আর কৌণিক যেহেতু ভরবেগ, তো এক্ষেত্রে কি এই যে একটা ব্যাসার্ধ থাকে, তাই না, আর দূরত্ব কেন্দ্র থেকে, তো এই যে কৌণিক ভরবেগ এম ভি আর, একে কি হয় এম এইচ ভাগ 2 পাই। এখান থেকে তিনি হচ্ছে কৌণিক ভরবেগ মানে কত নম্বর কক্ষপথ, এই যে এন এর মান, এন এর মান কি, এই এন এর মান হচ্ছে 1 2 3 ডট ডট চলতে থাকলো, ঠিক আছে, এরকম। তো যত নম্বর কক্ষপথ, তত নম্বর কক্ষপথের কৌণিক ভরবেগ আমরা এটা এই সূত্রের সাহায্যে বের করতে পারি। এখানে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, ঠিক আছে, এইচ কি প্লাঙ্কের ধ্রুবক 6.6 সামথিং আর কি ইন্টু 10⁻34 এই আর কি। আর পায়ের মান তো আমরা সকলে জানি, সেটা হচ্ছে 3.1416, আর 2 একটা ধ্রুবক। তো এই পুরাটা হচ্ছে কি একটা ধ্রুবক, আর এন এর মানের উপর পরিবর্তন হয়। আবার অনেক সময় আমাদের এই পরমাণুর ভর দেওয়া আছে, ঠিক আছে, মানে একটা ইলেকট্রনের ভর দেওয়া আছে এবং কত বেগ প্রাপ্ত সেটা দেওয়া আছে, তাহলে কেন্দ্র থেকে ঠিক দূরত্ব কত, এই আর এর মানটা আমরা বের করতে পারবো এন এর মান জানা থাকলে। তো এরকম করে এখান থেকে অনেকগুলো জিনিস বের করা যায়। এটা হচ্ছে তার 2 নম্বর স্বীকার্য, যেখানে বলছিল যে ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসের চারপাশে কক্ষপথে কিভাবে পরিভ্রমণ করতেছে বা কৌণিক ভরবেগটা কত। আচ্ছা, এরপরে 3 নম্বর যে স্বীকার্যটা ছিল সেটা হচ্ছে তিনি বলছিলেন যে এটা তো নিউক্লিয়াস, ঠিক আছে, তো নিউক্লিয়াসে এখানে ইলেকট্রন আছে, তো কোনো কারণে আমার এই পরমাণুটা যদি উত্তেজিত অবস্থা হয়, কোনো কারণে যদি উত্তেজিত হয়, তো উত্তেজিত হলে কি ঘটনা ঘটবে, উত্তেজিত হলে হয় কি, এই ইলেকট্রনগুলো শক্তি কি করে, হচ্ছে শোষণ করে এই উপরের কক্ষপথে আসে, অথবা এই উপরের কক্ষপথ থেকে ইলেকট্রন শক্তি কি করে, বিকিরণ করে, চারিদিকে ছড়িয়ে দেয়, দিয়ে নিচের কক্ষপথে আসে। তো এই যে শক্তির শোষণ বা বিকিরণ, এই শক্তির শোষণ বা বিকিরণ এটা হচ্ছে ই দ্বারা প্রকাশ করে। এটার মান কত সেটা তিনি বলেছিলেন যে এইচ কম্পাঙ্ক, এইচ এফ, ঠিক আছে। এই এফটা কি, এফটাকে বলা যায় সি ভাগ ল্যামডা। এই সিটা হচ্ছে আলোর বেগ, আলোর বেগ, আর ল্যামডা কি, আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আলোর তরঙ্গ মানে তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমার হচ্ছে এই বোর আর রাদারফোর্ডের এই দুইটা পরমাণু মডেল, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কিছু সীমাবদ্ধতা রয়েছে। তো সেই সীমাবদ্ধতাগুলো কি ছিল, যে এই যে যখন ইলেকট্রন শোষণ বা বিকিরণ করে এক সাথে আরেক স্থানে যায়, তখন কিন্তু পারমাণবিক বর্ণালী দেখা যেত। এই বর্ণালীগুলো জাস্ট একটা মানে ইলেকট্রন বা লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রনের জন্য বিরাজ করেছিল, একের অধিক এরকম ইলেকট্রন নড়াচড়া করতে। তো সেই ক্ষেত্রে আরো বিভিন্ন ধরনের যে বর্ণালী দেখা যায় সেগুলো তিনি ব্যাখ্যা করতে পারেননি। আর এই আর কি এই মানে বোর আর রাদারফোর্ডের, তো এই অধ্যায়টা মানে এই অধ্যায়ের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট মানে টপিক, সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। খুবই সুন্দর করে পড়বা এই বোর আর এই রাদারফোর্ড পরমাণু মডেলটা, তোমরা অবশ্যই পড়ে নেবা, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আচ্ছা, এই টপিকটার পরে যে টপিকটা আছে সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে, সেটা আছে কি ইলেকট্রন বিন্যাস। তো এখন আমরা বুঝলাম যে হ্যাঁ একটা পরমাণু আছে, যে পরমাণু কি দিয়ে গঠিত,
ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে গঠিত। এখন কথা হচ্ছে নিউক্লিয়াস পরমাণুর কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস। আচ্ছা, পরমাণুর কেন্দ্রে যেহেতু নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস তো প্রোটন নিউট্রন দিয়ে গঠিত, এটা একদম ইউনিভার্সাল ট্রুথ। প্রোটন প্লাস নিউট্রন। এখন এই যে বাইরে কি থাকলো? ইলেকট্রন থাকলো। এই ইলেকট্রন, এগুলো মনে করো ইলেকট্রন। এখন এই ইলেকট্রনগুলো কিভাবে সাজানো থাকবে, কিভাবে অবস্থান করবে, এগুলো সম্পর্কে একটু জানবো, ঠিক আছে? তো তোমরা এখন পর্যন্ত যেটা আমরা আলোচনা করলাম, এগুলো হচ্ছে প্রধান শক্তি স্তর। তো প্রধান শক্তি স্তরকে বিভিন্ন মানে এন হিসেবে ধরা হয়, ঠিক আছে? মানে এন বলতে কে এল এম এন, কে এল এম এন এরকম। 1 নম্বর হলে কে, 2 নম্বর হলে এ, 3 নম্বর হলে এন এর মান হচ্ছে 1 2 3 4 এরকম ডট ডট। তো এগুলো হচ্ছে প্রধান শক্তি স্তর, বা এগুলোকে কি বলা হয় বলছিলাম? অরবিট বলা হয়। আর অরবিট। এখন আরেকটা আমরা জিনিস পড়বো, সেটা হচ্ছে উপশক্তি স্তর। আরেকটা কি পড়বো? উপশক্তি স্তর পড়বো। তো উপশক্তি স্তরকে, আচ্ছা, উপশক্তি স্তর এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? এল দ্বারা প্রকাশ করা হয়। এখন এই উপশক্তি স্তর কি জিনিস? উপশক্তি স্তরের মান আমরা এই এল এর মান, এল এর মান তোমরা আমি যাটুকু আলোচনা করছি এটুকু মনোযোগ দাও। এল এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। আচ্ছা, কিরকম 0 থেকে l-1 পর্যন্ত? এটা আর একটু ব্যাখ্যা করলে বুঝবো। আসলে উপশক্তি স্তর বলে আমি এল বললাম, এটাও আসলে এরকম ধারণা এমনটা নয়। উপশক্তি স্তরে বিভিন্ন ভাগ প্রকার হতে পারে। যেমন উপশক্তি স্তর হতে পারে এস, পি, ডি, এফ ইত্যাদি নামে হতে পারে। এখন দেখো এস, এস এর মান, এস এ কতগুলি ইলেকট্রন থাকবে এরকম আর কি এই ব্যাখ্যা আসে। তো প্রথমত আমরা এটুকু জানি, আর আগে পড়লাম যে প্রত্যেকটা শক্তি স্তরে ঠিক কতগুলি ইলেকট্রন থাকতে পারে, সেটা হতে পারে 2n²। কিরকম? মনে করো প্রথম কক্ষপথে ইলেকট্রন কয়টা? সেটা হচ্ছে 2 গুণন 1 তার উপর স্কয়ার, তাহলে কত হবে? 2। দ্বিতীয় কক্ষপথে কত? 2 গুণন 2 এর উপর স্কয়ার, জ্ঞানের মান কত? 2। সেক্ষেত্রে 2 গুণন 4, 4 গুণন 8। 3 নম্বর কক্ষপথ 2 গুণন 3 3 9, 9 গুণন 18, এরকম 2 8 তারপর হচ্ছে 18 এরকম করে ইলেকট্রন গুলো সজ্জিত মানে থাকবে আর কি। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা যে একটা কক্ষপথে, প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? সর্বোচ্চ 2টা ইলেকট্রন, এর বেশি থাকতে পারবে না। 2 নম্বর কক্ষপথে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারবে? সর্বোচ্চ এই যে দেখো 2 নম্বরে 8টা থাকতে পারবে, এর বেশি থাকতে পারবে না। 3 নম্বরে সর্বোচ্চ 18টা, এর বেশি ইলেকট্রন থাকতে পারবে না। তো এটা হচ্ছে আমাদের মানে প্রধান শক্তি স্তরের ইলেকট্রনের ধারণ ক্ষমতা। এখন প্রধান শক্তি স্তরের ভিতরে বিভিন্ন উপশক্তি স্তর রয়েছে, তাই না? যে কি কিভাবে সাজানো থাকবে, কি কি উপায়ে, কি সিস্টেমে, তা সেটা হচ্ছে উপশক্তি স্তরে আসলে আমরা বুঝবো। তো উপশক্তি স্তরগুলো এইভাবে সাজানো থাকে, এইভাবে বলতে এল এল প্রকাশ করে, এবং এল এর মান কখনোই মানে এন এর সমান হবে না। যদি শক্তি স্তরের মান মনে করো এন এর মান যদি কোনো কারণে 1 হয়, তাহলে এল এর মান কত হবে? এল এর মান সব সময় হবে, এল এর মান হবে সব সময় 0 থেকে n, n এর মান কত? 1 - 1, তাহলে 0 থেকে 0 অবশ্যই কি হবে? জাস্ট 0 হবে। l এর মান মানে l মানে নট ইকুয়াল n, কখনো এটা সম্ভব নয়, ঠিক আছে? l আর n কখনো সমান হবে না। অবশ্যই l is less than n হতে হবে। কি হতে হবে? l is less than n, মানে l সবসময় n এর থেকে কি হবে? ছোট হবে। কত ছোট হবে? অন্তত 1 ছোট হলেই হবে। তো এখন এই l এর মান 0 হলে কি হয়? আবার মনে করো 2 নম্বর কক্ষপথ, কয় নম্বর কক্ষপথ? 2 নম্বর কক্ষপথে। তো 2 নম্বর কক্ষপথে l এর মান কত হবে? মনে করো n এর মান যখন 2, তখন l এর মান কত হবে? l এর মান হবে এই 0 থেকে যে 2 - 1 পর্যন্ত। তো দেখো কি হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, তাহলে l এর মান তখন হবে 0 এবং 1, তাই না? আবার যদি কোনো কারণে l এর মান কত হয়? n এর মান যদি 3 হয়, তাহলে l এর মান কত হবে? l এর মান হবে 0 1 এবং 2 হবে, তাই না? n-1 3 - 1 তাহলে 2, তাহলে 0 1 2, 0 থেকে 2 পর্যন্ত। এই 0 থেকে 2 পর্যন্ত আমরা কি বুঝাচ্ছি? 0 1 2 সব কটাই রয়েছে, ঠিক আছে? তো এখন দেখো এই l এর মানে বিভিন্ন পাচ্ছি, 0 পাচ্ছি, 1 পাচ্ছি, 2 পাচ্ছি। আসলে l এর মান কি নির্দিষ্ট? না, নির্দিষ্ট না, কিন্তু এই l কে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন এই দেখেন বিভিন্ন নামে আগে s p d f, এগুলো বুঝলে আমরা lটা আমাদের পড়া হয়ে যাবে। এখন দেখো যে কোনো উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত সেটা একটু জানবো। আমরা তো এটুকু বুঝলাম যে যে কোনো একটা এই অরবিট বা এই কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে? 2n², n কি 1 2 3 4, মানে n এর মান 1 হলে এরকম হবে। এখন যে কোনো একটা উপশক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেটা হচ্ছে এরকম যে 2 × 2l + 1 সংখ্যক। যেমন আমি যদি বলি
দেখো এল এর মান যখন 0 হলো আসলে তখন আসলে কতগুলো ইলেকট্রন থাকা সম্ভব, তখন কতগুলো ইলেকট্রন থাকা সম্ভব। তো এল এর মধ্যে 0 হয় তো দেখো 2 ইন্টু 2l প্লাস 1, তাহলে এর মানটা 0 হলে কি হবে, এই পুরাটা 0 হবে না, তাহলে 2 ইন্টু 0 প্লাস 1, এখন 2 গুণ করে দিলে কি হবে 0 প্লাস 2, তাহলে দেখো তাহলে কি হলো আলটিমেটলি 2 আসলো। তাহলে এল এর মান যদি কোনো কারণে 0 হয় তাহলে কি হবে, মান হবে 2। এল এর মান কখন 0, যখন n এর মান 1, তখন এল এর মান কত 0। এল এর মান যখন 0 তখন তাও ইলেকট্রন থাকবে। দেখো n এর মান 1 হলে সেখানে ইলেকট্রন থাকে। আমি বলেছিলাম এরকম যে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, 2টা ইলেকট্রন থাকে। দেখো সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারে, 2টা থাকতে পারে। এখন দেখো এই যে এল এর মান 0 হলে একের মান কত হচ্ছে, তোমার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি। এখন এই 2টি ইলেকট্রন তাহলে কার কাছে থাকবে, সেটা হবে s। আমরা জানি s2, মানে s এর পাওয়ার 2 মানে হচ্ছে s এর কয়টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন আছে। সব সময় রাখবা 0 মানে হচ্ছে s, 1 মানে হচ্ছে p, 2 মানে হচ্ছে d এবং 3 মানে হচ্ছে f। ঠিক আছে, এটা খুব সুন্দর করে মনে রাখবা। যখন 0 তখন কি s, যখন 1 তখন হচ্ছে p, যখন 2 তখন হচ্ছে d, যখন 3 তখন হচ্ছে f। তাহলে এই কথা মনে রাখলে আমরা সব ধরনের ইলেকট্রন বিন্যাস আমরা খুব সহজেই করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এটুকু বুঝলাম যে উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে, শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে, ক্লিয়ার। এখন যেটা করবো সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতি। ইলেকট্রন বিন্যাস কিভাবে হবে, প্রথমে 2টা, তারপরে 18টা হবে কি হবে না, বা 18টা না হয়ে 10টা কেন হলো, তারপরে আবার 2টা কেন হবে, একটা হবে কেন। তো ইলেকট্রন বিন্যাস কিভাবে থাকবে, প্রথম শক্তি স্তরে করা, তারপরে শক্তি স্তরে করা, নির্ভর করবে কার উপর, n এর মানের উপর এবং l এর মানের উপর। n কি প্রধান শক্তি স্তরের সংখ্যা, তার কয় নম্বর শক্তি স্তর, এবং l কি সেই উপশক্তি স্তরের মান কত সেটার উপর। তো ইলেকট্রন বিন্যাসের নীতি, ইলেকট্রন বিন্যাসের নীতি। তো দেখো ইলেকট্রন বিন্যাসে আমরা আমাদের যে নিজের পড়া সেটা হচ্ছে আউটবাউ নীতি। আউটবাউ নীতি, আউটবাউ নীতিতে কি বলা আছে যে যেই শক্তি স্তরের মানে শক্তিটা কি হয় কম, যেই শক্তি স্তরে বা যে উপশক্তি স্তরে শক্তি কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে এবং ক্রমান্বয়ে শক্তি বৃদ্ধি পেলে সেখানে কি হয় পরে ইলেকট্রন প্রবেশ করে। তো এটাই তো ঠিক, তাই না? আমরা কাউকে কি করি, আঘাত করি। তো কাকে আঘাত করি, যে দুর্বল তাকে আমরা আঘাত করি, আর যে সবল তাকে আমরা আঘাত করতে পারি সহজে, ভয় করি। তো এটাই ঘটনা। তো যেখানে শক্তি কম সেখানে কি আগে ইলেকট্রন প্রবেশ করবে, আর যেখানে শক্তি বেশি সেখানে ধীরে ধীরে পরে ইলেকট্রন প্রবেশ করবে। তো এই নীতিটা আমরা সহজেই বুঝতে পারি যে n প্লাস l এর মানের উপর, যদি n প্লাস l এর মান কি হয়, কম হয়, মনে করো একটা উপশক্তি স্তর, একটা কি উপশক্তি স্তরে যে n প্লাস l এর মান কম, কি কম, তাহলে সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। আর যদি n প্লাস l এর মান কি হয়, বেশি হয়, বেশি, পরে ইলেকট্রন প্রবেশ করবে, শেষ। এখন কিরকম সিস্টেম, যেমন দেখো আমি তোমাকে বললাম যে n এর মান হচ্ছে 2, আচ্ছা l এর মান কত, n এর মান যদি 2 হয় সেখানে ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে, এই যে আমরা হচ্ছে এরকম জানি 1s2 2s2 2p 6 3s2 3p 6, এগুলো ইলেকট্রন এসে বিভিন্ন ধাপ। এখন কথা হচ্ছে আগে 1 এসে যাবে না আগে 2 এসে যাবে। তো দেখো মনে করো n এর মান 1, n এর মান কত 1, আর ইলেকট্রন কয় আগে যাবে, অবশ্যই n প্লাস l, n এর মান 1 হলে l এর মান কত 0, তাই না? আমরা জানি n এর মান যদি 1 হয় l এর মান কি হয় 0 থেকে n - 1 পর্যন্ত হয়, তো অবশ্যই l এর মান কি হবে
জিরো হবে। তাহলে n প্লাস এল এই ক্ষেত্রে কি আসছে, এখন এল কাজে লাগতেছে, কোনো কাজে লাগতেছে না, এল কি হবে, এল হবে জিরো, জাস্ট n এর মানের উপর। তাহলে n এর মান যেখানে কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। n এর মান কম মানে কি, জাস্ট 1, n এর মান তো 1, n এর মান 1 দেখে কি, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর। প্রথম শক্তি স্তর কি হয়, দেখো 1s2, মনে করো ইলেকট্রন আছে দুইটা, এই দুইটা ইলেকট্রন বসে গেল। যেমন হিলিয়ামের কথা যদি বলি, এই দেখো হিলিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 2, মানে ইলেকট্রন হচ্ছে 2। আমরা জানি কোন একটা মৌল যদি স্থিতিশীল অবস্থা থাকে তাহলে যে কয়টা ইলেকট্রন থাকে সেই কয়টায় প্রোটন থাকে। প্রোটন থাকে, তাহলে যে কয়টা প্রোটন সে কয়টা ইলেকট্রন, তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে, জাস্ট 1s2, মানে প্রথম কক্ষপথে জাস্ট দুইটা ইলেকট্রন। এই যেটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, এই প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন। একটা হতে পারে, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে কি হবে, প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন, আর হাইড্রোজেনের কি হয়, প্রোটন সংখ্যা 1, ইলেকট্রন সংখ্যাও 1। এই আচ্ছা, তাহলে মনে করো এরকম আছে। তারপর দেখো 2 নম্বরে কি হয়, 2s2 2p6। p6 কেন বললাম, যে p এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6টি। কিভাবে দেখো, এল এর মান 0 থেকে যদি 1 হয়, আমরা জানি 0 মানে হচ্ছে s, 1 মানে হচ্ছে p। আচ্ছা, যদি এল এর মান যদি সাপোজ 0 হয় তাহলে ইলেকট্রন কটা হবে সেটা আমরা জানি, যে 2 × 2l + 1, এক্ষেত্রে হবে দুইটা ইলেকট্রন। এল এর মান যদি 1 হয় তাহলে কি হবে, 2 × 2 × 1 + 1, তাহলে 2 × 4 আর 2, তাহলে কত হলো 6। দেখো তাহলে 6টা, তাহলে যদি কোনো কারণে 1 হয় এল এর মান, তাহলে পি এর পাওয়ার কত হবে, পি এর পাওয়ার হবে 6, কারণ পি তে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকবে। সেই জন্য আমরা লিখলাম যে এইরকম, যে দেখো 1s2 2p6। এখন কোথায় আগে ইলেকট্রন যাবে, 2s2 তে যাবে না 2p তে যাবে, 2s এ যাবে আগে ইলেকট্রন যাবে, আগে যাবে নাকি 2p তে আগে যাবে, সেটা কার উপর নির্ভর করবে, এটা আউটবাউন্ড নীতির উপর। n প্লাস l এর মান, n প্লাস l এর মান। আচ্ছা, n প্লাস l এর মান কোনটার কম, s মানে কত বলো, s মানে 0, s মানে কত 0, আমি বললাম 0 s 1 p 2 d 3 f। খুব সুন্দর করে মনে রাখবো, l এর মান তাহলে কত 0, তাহলে n প্লাস 0, n এর মান কত 2, তাহলে এখানে আসলো 2। p এর মান কত দেখো 1, তাহলে n প্লাস 1 কত হবে, তাহলে 2 প্লাস 1 3। তাহলে কোথায় আগে ইলেকট্রন যাবে বলো, 2s যাবে না 2p তে যাবে, 2s, তাই না, কারণ দেখো 2 এখানে 3, তো যার n প্লাস l এর মান কম সেখানে শক্তি কম, সেখানে আগে ইলেকট্রন যাবে, আর n প্লাস l এর মান বেশি, শক্তি বেশি, সেখানে পরে ইলেকট্রন যাবে। এটা হচ্ছে আমার n প্লাস l এর মান। আচ্ছা, যদি এমন হয় যে n প্লাস l এর মান কি সমান, n প্লাস l এর মান সমান, তাহলে কি হবে, তো তাহলে আমরা সহজেই বলতে পারি, যেমন n এর মান যদি সাপোজ 2 হয়, l এর মান তো 2 কখনোই হবে না, 1 হবে, l এর মান কত হলে 1, মান কত আসলো 3। আচ্ছা, এখন মনে করো n এর মান 3 আর l এর মান হচ্ছে 0, সেক্ষেত্রে কত হচ্ছে 3, তাই না। তো দেখো এখানে n প্লাস l এর মান 1 মানে কি, অবশ্যই p, তাই না, l। আর দেখো আমরা বলতে পারি n এর মান যেহেতু 2, তাহলে আর l এর মান 1 মানে কি p, তাহলে 2p। আর এখানে n এর মান যেহেতু 3, তাহলে অবশ্যই 3, আর এটা যেহেতু 3s, তাহলে 3s আগে যাবে না 2p তে আগে ইলেকট্রন যাবে, তাই না। তো এই দুটার মধ্যে কোথায় আগে ইলেকট্রন যাবে, দেখো যেহেতু দুটা n প্লাস l এর মান সমান, দুটা n প্লাস l এর মান কি সমান, এখানে n এর মান 2 আর l এর মান p মানে কত 1, তাহলে 3, এখানে n এর মান 3 আর এখানে s মানে হচ্ছে 0, তাহলে l এর মান কত 0, তাহলে 3 0 করলে 3 হয়, দেখো দুটার মান সমান। এখন কোথায় আগে ইলেকট্রন যাবে, এখন যেখানে n এর মান কম, n এর মান কম সেখানে আগে ইলেকট্রন যাবে। ক্লিয়ার? আচ্ছা, শেষ, এইটুকুই। আর n এর মান যেখানে বড় সেখানে ধীরে ধীরে পরে ইলেকট্রন যাবে। এই নিয়মটা জানলে তোমাদের ইলেকট্রন বিন্যাস শেষ, ইলেকট্রন বিন্যাস তোমাদের কি শেষ। আর তো একটা নীতি তোমাদের পড়া আছে, তাহলে এখানে আর কিছু জানার নেই। তাহলে আমি কি জানলাম, যে n প্লাস l বেশি হলে পরে, n প্লাস l কম হলে আগে, n প্লাস l সমান n প্লাস l হলে n এর মান বেশি হলে পরে,
n এর মান কম হলে আগে, শেষ, তাই না? এই নিয়মে তোমরা ইলেকট্রন বিন্যাস করবে। এখন এই নিয়মে ইলেকট্রন বিন্যাস করে দেখা যায় এই দেখো এরকম একটা সিকোয়েন্স আসে যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d আগে আসে না, 3d আগে কি আসে 4s আসে, তারপরে আছে 3d। আচ্ছা কেন আগে 4s আসলে দেখো 4 n এর মান কত 4 আর s l এর মান কত 0, এই ক্ষেত্রে 4 প্লাস 0 সমান সমান 4, আর এটা দেখো n এর মান হচ্ছে 3 আর d মানে কি 0 s 1 p 2 d 3 f, তাহলে d সমান কত 2, তাহলে এখানে l এর মান কত 2, তাহলে এখানে 3 প্লাস 2 ইকুয়াল কত হচ্ছে 5। আচ্ছা দেখো তাহলে এটা 4 এটা 5, তাহলে কোথায় ইলেকট্রন যাবে যেখানে 4 মানে n প্লাস l এর মান কম, তো এই যে 4s এখানে n প্লাস l এর মান কম, এখানে আগে ইলেকট্রন যাবে তারপরে পেয়ে যাবে এই 3d তে যাবে। তো এগুলা হচ্ছে ব্যতিক্রম। তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে 4s ইলেকট্রন আগে মানে 3d তে না গিয়ে 4s এ কেন গেল, এই ব্যাখ্যাটা দিবা। আমরা জানি যে ইলেকট্রন বিন্যাসের আহ্বান নীতি অনুযায়ী n প্লাস l এর মান যেখানে কম সেখানে আগে ইলেকট্রন যাবে, আর ক্রমান্বয়ে ধীরে ধীরে পরবর্তীতে ইলেকট্রন যাবে, এই শেষ। তারপরে আরেকটা কথা এখানে প্রশ্ন আসতে পারে যে 3d সম্ভব, 3d সম্ভব 2d সম্ভব নয় কেন, 3d সম্ভব 2d সম্ভব নয় কেন? তো এটার ব্যাখ্যা হচ্ছে কি দেখো আমরা জানি যে n এর মান মানে আমরা কি শিখলাম n অলওয়েজ ইজ গ্রেটার দেন l হতে হবে, n নট ইকুয়াল l কখনো হতে পারবে না, হলে এটা সম্ভব না। আমরা জানি l এর মান 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত, তাই না? এখানে দেখো n এর মান হচ্ছে 3, l এর মান কত বলো, n এর মান যদি 3 হয় তাহলে l এর এখানে d মানে কত, d মানে হচ্ছে 2, তাই না? তাহলে l এর মান হচ্ছে 3, l এর মান হচ্ছে 2, আর এখানে দেখো n এর মান হচ্ছে 2, l এর মানও 2, তো n ইকুয়াল কি হলো l হলো না, n ইকুয়াল কি হলো l হলো, এটা কি পসিবল, এটা পসিবল না। আর এখানে l n নট ইকুয়াল l, বরঞ্চ কি n ইজ গ্রেটার দ্যান l, এটা হচ্ছে কি সঠিক। এই জন্য 3d সম্ভব কিন্তু 2d সম্ভব নয়। তাহলে এই যে এই রিলেটেড যেই সমস্যাগুলো আসবে তোমরা আশা করছি অবশ্যই পারবা। আমাদের ইলেকট্রন বিন্যাসের বেসিক ধারণা ক্লিয়ার, আমাদের ইলেকট্রন বিন্যাসের বেসিক ধারণাটা ক্লিয়ার আশা করছি। এখন আমরা একটু পড়বো যে ইলেকট্রন বিন্যাসের কিছু মানে হচ্ছে ব্যতিক্রম আছে, যেমন দেখা যায় যে ক্রোমিয়াম হচ্ছে 24, এর ইলেকট্রন বিন্যাস গুলো হয় 1s2 2s2 2p6 3s2 3p6। আচ্ছা 3d না আগে 4s দিব কারণ 4s ইলেকট্রন যাবে। তো দেখো এটা হচ্ছে 6 আর 4 10, 6 আর 4 হলো 10, আর হলো 4টা। তো এখানে দেখো 4টা হওয়ার কথা, তো কি হয় এই যে এখানে আগে 5টা হয়, দেখো এখানে কি হয় এই যে 5, তারপরে এখানে কি হয় 1 হয়। তো আগে ইলেকট্রন s পূর্ণ না করি দিতে চলে আসবে, এটা একটা ব্যতিক্রম। আবার হচ্ছে কপারের ক্ষেত্রে হয় এরকম, কপারের ক্ষেত্রে হয়, কপার হচ্ছে 29, ঠিক আছে? তো কপারে কি হয় যে তোমার এই এখানে ডি তে 3d 4s, এখানে 2 হওয়ার কথা, এখানে 9 হওয়ার কথা, কিন্তু এখানে হয় হচ্ছে 1 আর এখানে হয় হচ্ছে 10। তো এগুলা কারণ কি, এগুলো হচ্ছে স্থিতিশীলতার কারণে। তো দেখো এটা যে আমি যদি ভাঙাই এই ডি, এটা কিভাবে ভাঙালে আমি পাবো হচ্ছে 3টা, যে এরকম এইরকম, আর এখানে ভাঙালে আমি পাবো না ডি হচ্ছে 5টা, ডি কয়টা 1 2 3 4 5, এই 5, আর এস কটা, এস হচ্ছে একটা। তো দেখো D10 এখানে মনে করো সব ঠিক আছে, একটা ইলেকট্রন ফাঁকা, সরি এই দেখো এটা পূর্ণ, এটা সম্পূর্ণ পূর্ণ, কিন্তু এই যে একটা কি ফাঁকা। তো কোনটা কেউই চায় না যে আমি অস্থিতিশীল থাকি, তো যেহেতু এর শক্তি বেশি, একটা বড় জিনিস আর হচ্ছে এটা ছোট, তো সে কি করে এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে যেটাকে পূর্ণ করে আর এটাকে অস্থায়ী অবস্থায় রেখে দেয়, বুঝতে পারছো? তো এই জন্য এগুলা কিছু ব্যতিক্রম আছে। তো এগুলা হচ্ছে জাস্ট সুস্থিতিশীলতা অর্জনের জন্য। তো সবচেয়ে স্থিতিশীলতা কার, যে হচ্ছে মানে অরবিট গুলো পূর্ণ, তাদের হচ্ছে পূর্ণ সংখ্যা থাকে, অরবিটে কি থাকে পূর্ণ সংখ্যা থাকে, সেটা হচ্ছে সবচেয়ে বেশি স্থিতিশীল। তারপর হচ্ছে অর্ধপূর্ণ, আর তারপরে কি হচ্ছে আংশিক পূর্ণ। তাহলে সবচেয়ে বেশি কে স্থিতিশীল,
যার পূর্ণ সংখ্যা থাকবে, যেমন মনে করে এখানে যদি 2 থাকতো, এখানে যদি একটা থাকতো, তাহলে কি একদম সম্পূর্ণ স্থিতিশীল হতো। তারপরে অর্থপূর্ণ কারা, যে এই যেমন এই যে এখানে 5, এই যে আমি দেখো যে অর্থপূর্ণ, ডি কি 5, 10 হলে কি হলো পূর্ণ, আর ডি কি অর্থপূর্ণ, এই দেখো এই জন্য এটা হচ্ছে আমার, এই যে এসব তাই, একটা নাই মানে কি অর্ধপূর্ণ, আর একটা থাকলে কি হতো পূর্ণ হতো। এই কটাই হচ্ছে সিস্টেম। আর আংশিক পূর্ণ মানে এই মনে করো যে হচ্ছে 3টা আছে 4টা আছে, এগুলো হচ্ছে আংশিক পূর্ণ। তো এই যে এটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসে কিছু ব্যতিক্রম আছে, ক্রোমিয়াম, কপার, এগুলো তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে। আচ্ছা, তো এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে মৌলের আপেক্ষিক ভর। তাহলে ভর কি জিনিস, প্রত্যেকটা জিনিসে কি রয়েছে, নির্দিষ্ট একটা ভর রয়েছে। যেমন আমার একটা ভর রয়েছে, তো ভর আর ওজন কিন্তু পার্থক্য। আমার যে ভর আর একজনের ভর এক না। আমার ভর এখানে পৃথিবীতেও যত, ওই মহাকাশেও তত, ওই চাঁদেও তত, মানে প্রত্যেকটাই মহাবিশ্বের প্রত্যেকটা আমার ভর কি সেম, কিন্তু ওজন আলাদা হয়। ওজন কি হয়, এই যে অভিকর্ষ ত্বরণের কারণে। তো পৃথিবীর অভিকর্ষ ত্বরণ কম বেশি হয়, অন্যান্য জায়গায় ত্বরণ কম বেশি হয়, মহাকাশে কি ত্বরণ জি শূন্য, এই কারণে ওখানে আমার কোনো ওজনই হয়, ফিল হয় না, কিন্তু ভরটা থাকে। আসলে ভরটা কই থেকে আসে, ভরটা কি, তো ভর কই থেকে আসে এটা অনেক একটা মানে খুবই বিস্তারিত বিষয়, অতদূর যাবো না। তবে আমাদের হচ্ছে মানে বিজ্ঞানী মানে ডাল্টন, তিনি প্রকাশ করেছিলেন এরকম যে ভর আসলে কার্বন 12 আইসোটোপ, এই কার্বন 12 আইসোটোপের কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর ধরা হয় 1 AMU, 1 অ্যাটমসফিয়ার, মানে বায়ুমণ্ডলীয় মানে ভর আগে, ঠিক আছে, অ্যাটমিক মাস ইউনিট। তাহলে কার্বন 12 অংশের ভর ধরা হয় 1 AMU, এটা হচ্ছে একক, মানে আর কি কোন একটা মৌলের প্রকৃত ভর। তো মনে করো কার্বন 12 এর ভর কত, কার্বন 12 হচ্ছে 12 AMU। তো বিজ্ঞানী ডাল্টন এই ভরটা প্রকাশ করে, এই জন্য অনেকে এখানে AMU করবে কি হয়, ডাল্টন ব্যবহার করা হয়, এক ডাল্টন। আচ্ছা, তাহলে কার্বন 12 পারমাণবিক 1 AMU, এর সমান কত, 1.6 সামথিং ইন্টু 10⁻²4 গ্রাম, ঠিক আছে। এটা হচ্ছে এক করে নেবা, তাহলে এটা হচ্ছে আমাদের এই আর কি এত গ্রাম বা ভর। এখন 1 AM সমান হচ্ছে এত। এখন আমি তো আইসোটোপ পড়াতে ভুলে গেছি, আইসোটোপ আচ্ছা হোক, এগুলো পড়াচ্ছি, সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে আমাদের ভর। এখন কথা হচ্ছে কোন একটা মৌলের তাহলে ভর কিভাবে প্রকাশ করবো, আপেক্ষিক পারমাণবিক ভর। তো আপেক্ষিক পারমাণবিক ভর এরকম একটা সূত্র আছে, সেটা হচ্ছে ওই মৌলে কি হয়, একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর ভাগ হচ্ছে এই যে 1 AMU। 1 AMU মান কত, এই এত, এই সংখ্যাটা। মনে করো কোন একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর তুমি জানো না, বের করতে হবে। কিভাবে বের করবা, যদি ওই মৌলের একটি পরমাণুর ভর তোমার দেওয়া থাকে, তাহলে তুমি এই 1 AMU দিয়ে ভাগ পেলে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর পাবা। মনে করো অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 13, আমরা জানি অ্যালুমিনিয়াম এর হচ্ছে ভর হচ্ছে না, অ্যালুমিনিয়ামের ভর হচ্ছে 27, বা আমি সোডিয়ামের কথা বলতেছি, সোডিয়াম হচ্ছে 23, ঠিক আছে, আমরা জানি সোডিয়ামের ভর হচ্ছে 23। তো এই ভরটা কি আপেক্ষিক পারমাণবিক ভর। তো দেখো এই 23 আমি যদি এখানে বসাই, এর সঙ্গে কি জানি, ওই মৌলের একটি পরমাণুর ভর, তাহলে মনে করি একটি পরমাণুর ভর ধরলাম x, কথার কথা। এটা আমরা বের করবো কিভাবে, 1 AMU, তো 1.6 × 10⁻⁻24 গ্রাম। এটা এই পাশে আসে গুণ হলেই x একটি পরমাণুর ভর আমি পেয়ে যাব, ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা। তাহলে এই হচ্ছে আমাদের এই একটা মৌল। এখান থেকে আমরা কিন্তু বিভিন্ন ধরনের মানে ম্যাথ সলভ করতে পারি, যে একটি মানে কোন একটা মৌলের দুইটি পরমাণুর ভর এত হলে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কত, এভাবে প্রশ্ন আসতে পারে, এগুলো আমাদের সলভ করতে হবে। এখন আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বুঝলাম। এখন আরেকটা জিনিস একটু আলোচনা করবো, সেটা হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর। কি গড় আপেক্ষিক পারমাণবিক ভর, এটা কি, মনে করো এই যে ক্লোরিন, প্রকৃতিতে ক্লোরিনের দুইটা আইসোটোপ পাওয়া যায়, একটা হচ্ছে 37 আর একটা হচ্ছে 35। তো কথা হচ্ছে এই 35 আর 37, তো দেখো এটা পাওয়া যায় হচ্ছে 25% প্রকৃতিতে পাওয়া যায়, আর এটা পাওয়া যায় হচ্ছে
75%, মানে দুটা মিলে হচ্ছে 100, ঠিক আছে, 75%। তো এরকম মনে করো কোন একটা মূলে দুইটা আইসোটোপ, সেখান থেকে আমি যদি কোনো মূলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে চাই, এরকম দেওয়া থাকে যদি থাকে, তো সেক্ষেত্রে এরকম হবে, যেটা সমান সমান হবে যে তোমার এই যে যে মানে যেটা যেটা শতকরা পরিমাণ, মনে করো 37-এর শতকরা পরিমাণ কত, 25%, 35 শতকরা পরিমাণ কত, 75%। এই যে 37 গুণন হচ্ছে 25 যোগ করবো কত, 35 গুণন 75, 35 গুণন 75 ভাগ কত, 100। এই যেটা হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর। এইভাবে আমরা কোন একটা মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারি। এই একটা সূত্র, আর এর আগে যেটা পড়লাম যে আপেক্ষিক পারমাণবিক ভর, ওই একটা সূত্র, এই দুইটা সূত্র এই অধ্যায়ে পড়া, আর এই অধ্যায়ে কোনো ম্যাথই নেই। এগুলা থেকে খুব মানে কমন মানে ম্যাথ গুলো দিবে। তাহলে দেখো এই অধ্যায়টা কত ইজি, তাই না? এখন হচ্ছে কয়েকটা জিনিস একটু পড়বো, সেটা হচ্ছে আইসোটোপ, কারণ আমাদের এই অধ্যায়ে লাস্টে একদম আছে হচ্ছে আইসোটোপ রিলেটেড কিছু চিকিৎসা, কৃষিক্ষেত্রে ব্যবহার, এগুলো। তো আইসোটোপ কি, মনে করো কোনো মৌলের পরমাণুর প্রত্যেকটি পরমাণুর কি হয়, প্রোটন সংখ্যা সমান। মনে করো এখানে যেমন দেখো ক্লোরিন, কি ক্লোরিন 37 ছিল, আর হচ্ছে 17, এই ক্লোরিনের কি ছিল 35, কিন্তু এখানে 17 দেখো, এই যে প্রোটন, প্রোটন কি সমান, প্রোটন হচ্ছে সেম, কিন্তু এই যে দেখো ভর সংখ্যা কি ডিফারেন্ট, কি আলাদা। তো ভর সংখ্যা আলাদা হলে প্রোটন সংখ্যা আলাদা, 37 থেকে 17 বাদ দিলে একটা সংখ্যা পাবো, 35 থেকে 17 বাদ দিলে আরেকটা সংখ্যা পাবো, তাহলে কি হবে, নিউট্রন সংখ্যা কি আলাদা, তাই না? এটা হচ্ছে এই যে আলাদা। তাহলে দেখো যার প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর আর নিউট্রন সংখ্যা আলাদা, সেটা কি হবে, একে অপরের আইসোটোপ। এটা হচ্ছে আইসোটোপ। এরকম আমাদের আইসো বার আছে, আইসোবার কি, ভর সংখ্যা সমান, ভর সংখ্যা সমান, তাহলে যার ভর সংখ্যা সমান হবে, যেমন এই যে এখানে আমি যদি আবার বলি, যেমন একটা মৌল যার ভর হচ্ছে এখানে 50 কত কথা, এখানে হচ্ছে প্রোটন সংখ্যা হচ্ছে মনে করো 20, এই আরো একটা মৌল আছে মনে করো সাপোজ কথা কথা এক্সাই, এটারও তোমার হচ্ছে একই, যে ভর হচ্ছে 50 আর এটা হচ্ছে 21, তো দেখো এই যে ভর সেম কিন্তু প্রোটন আলাদা, আর প্রোটন আলাদা হচ্ছে নিউট্রন আলাদা হচ্ছে, তাহলে যেটা হবে একে অপরের আইসো বার। আর একটা আইসোটোন, আইসোটোনটা কিরকম, যে 50 20 মনে করি একটা, আর এখানে 52 আর এখানে হচ্ছে 22, তো দেখো ভরও আলাদা প্রোটনও আলাদা, কিন্তু এই দুটার বিয়োগফল কি একই, এটাও যদি যা হবে ওটা হবে তাই, এটা যদি হয় 30 ওটা হবে 30, আর দেখো এই যেহেতু নিউটন একই, তাহলে এটা হবে আইসোটোন, একে অপরের আইসোটোন। তো এই হচ্ছে আইসোটোন। এখন এই অধ্যায়ের শেষে আইসোটোপ মানে আইসোটোনের কিছু ব্যবহার রয়েছে, আইসোটোপের যে আইসোটোপগুলোতে চিকিৎসা ব্যবহার করা হয়, পাশাপাশি হচ্ছে আমাদের কৃষি ক্ষেত্রে, বিভিন্ন শিল্প ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এইগুলো তোমরা একটু খুব সুন্দর করে বই থেকে দেখে নিবা। তো এই ছিল তোমাদের বইয়ের ওভারঅল আলোচনা। তো আশা করছি তোমাদের এই অধ্যায়টুকু এইটুকু পড়লে এই অধ্যায় সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা চলে আসবে, যে অধ্যায় কি আছে, কি পড়বো বা কি পড়া লাগবে, আমি মোটামুটি সব আলোচনা করে দিয়েছি। তাহলে এই হচ্ছে আজকের পড়া। তো ইনশাল্লাহ আগামী কোনো একটা ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।